না, এরকম কিছুই হবে না, চিৎকার করে বলে উঠল নীল। এটা রাহুল আদ্রিতার নামে করে গিয়েছে, আর ও তো সেন পরিবারকেও একটা লাভের পার্সেন্টেজ দিয়েছে, একটা মোটা টাকা দিয়েছে সেন বাড়ির ব্যবসার জন্য। তাহলে পুরো কলকাতা শহরের ব্যবসা ডুবলেও তো তোমাদের ডোবার কথা না। তাহলে তোমরাও সেখান থেকে কিছু দাও, আমার বউও কিছু দেবে। তারপর যখন শেয়ার মার্কেট একটু বেটার হবে, তখন তোমরা নিজেদের শেয়ারসের পার্সেন্টেজ ফেরত পেয়ে যাবে, আর আমার বউও। এখানেই তো সবটা সহজ হয়ে গেল, তাই না? বুঝিয়ে বলল নীল। তোমার এত বড় সাহস! সজোরে টেবিলের উপর হাত মেরে বললেন কল্যাণী। তোমাকে এখানে বলার অধিকার কে দিয়েছে? বেরিয়ে যাও এখান থেকে। একথা বলে নীলের দিকে কড়া চোখে তাকালেন কল্যাণী। নীল যেন একটু বেশি নাগালের বাইরে চলে যাচ্ছে। আজকে যদি কল্যাণী নীলকে উচিত শিক্ষা না দেন, তাহলে এই পরিবারে কল্যাণীকে আর কেউ পাত্তা দেবে না। কল্যাণীকে আজ রীতিমতো ইগনোর করছিল নীল। বাহ, সুরের মায়ের বড় গলা! কটাক্ষের সুরে হাসতে হাসতে বলল নীল। হাসছো কেন? কোন কথায় হাসি পেল তোমার? নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কল্যাণী। সেন পরিবারকে দেখলে এখন আমার হাসি পায়। এটা একটা পরিবার, আর আপনি নাকি এই পরিবারের হেড। এর থেকে হাস্যকর বিষয় আর কি বা হতে পারে? আপনারা শুধু টাকা চেনেন, টাকার জন্য যা খুশি করতে পারেন। এর আগে আপনারা আশরাফ আলীর শেয়ারসের বদলে আমার বউকে এক্সচেঞ্জ করতে চেয়েছিলেন, আর এখন ওর কাছে ম্যাক্সিমাম শেয়ারস চলে এসেছে বলে বিভিন্ন প্ল্যান বানিয়ে সেই শেয়ারস ওর হাত থেকে বের করতে চাইছেন। আপনার থেকে এত ছোট মেয়ের সঙ্গে আপনি কম্পিটিশন করছেন? ছি! নীলের মুখ থেকে এসব কথা শুনে পরিবারের সকলেই চুপ করে গেল। ওরা আর কোনো তর্ক বিতর্কে গেল না। কিভাবেই বা যেত? নীল তো একটা কথাও বানিয়ে বলছিল না, ওর প্রতিটা কথা সত্যি ছিল। ছোট লোক, একে আমার বাড়ি থেকে বের করে দাও! চিৎকার করতে লাগলেন কল্যাণী। আপনার মনে হয় এত সাহস কারো আছে যে আমাকে ছুঁতে পারবে? নিজের আশেপাশে তাকিয়ে বলল নীল। নীলের কথায় একটা বিন্দুও জল মেশানো ছিল না। কল্যাণীর জন্মদিনে কি হয়েছিল সেটা সবাই জানতো। এমনকি জাকিবকে মারার দিনও যা ঘটেছিল সবাই দেখেছিল। ঠিক আছে নীল, বাদ দাও। নীলের হাত ধরে বলল আদ্রিতা। ঠাম্মা, অনেক দেরি হয়ে গেছে, আমরা এখন আসছি। তোমার কিছু বলার থাকলে আমরা কালকে কথা বলে নেব। তারপর নীলকে টানতে টানতে সেন বাড়ির বাইরে নিয়ে গেল আদ্রিতা। নীল আর আদ্রিতাকে আটকানোর কোনো চেষ্টাই করলেন না কল্যাণী। নবীনও তাই আর কথা বাড়ালেন না, কারণ সেন পরিবারের সব থেকে বড় শক্তি এখন আদ্রিতা। ওকে বেশি কথা বলা মানে উল্টে সেন পরিবারেরই ক্ষতি। তাই আদ্রিতাকে নবীন আর আটকালেন না। আদ্রিতা, খুব বার বেড়েছিস। তোর ওই ইউজলেস স্বামীও তোর টাকায় খুব উঠছে, যা খুশি কর। কিন্তু যেদিন তোর থেকে সেন বাড়ির শেয়ার্স বাগাতে পারবো, সেদিন উচিত শিক্ষা দেব। তখন কেঁদেও কুল পাবি না। মনে মনে ভাবতে লাগলেন নবীন। ততক্ষণে নীল আর আদ্রিতা গাড়িতে উঠে গিয়েছিল, কিন্তু ওরা নিজেদের মধ্যে কোনো কথা বলছিল না। নীলও এখন আর বেশি ঘাটালো না আদ্রিতাকে, আর না আদ্রিতা। পরের দিন অফিসে পৌঁছে নীল দেখলো নন্দিতা ওর জন্য আধ ঘন্টা ধরে অপেক্ষা করছে। শেয়ার মার্কেটের কি অবস্থা? গম্ভীর গলায় জিজ্ঞেস করলো নীল। নীল জানে একবার কাকারা নিজেদের পুরনো জায়গায় ফিরে এলে নিজেদের এই কলকাতা ব্রাঞ্চকেও ওরা আবার গড়ে নেবে। এই লড়াই শুধু নীলকে ছোট করার লড়াই, কিন্তু রায়চৌধুরী গ্রুপ হাতছাড়া করতে চায় না। ভবিষ্যতে রায়চৌধুরী গ্রুপের জন্য ওর অনেক সুবিধা হবে, তাই মনে প্রাণে কোম্পানিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল। স্যার, হায়ার ম্যানেজমেন্টের পুরো স্টাফ আপনার সঙ্গে মিটিং করতে চায়। আধ ঘন্টার মধ্যে ওদের সবাইকে মিটিং রুমে আসতে বলো। এরপর নীল নিজের ল্যাপটপে রায়চৌধুরী গ্রুপের শেয়ারসের অবস্থা চেক করলো। রায়চৌধুরী গ্রুপের কলকাতা ব্রাঞ্চের শেয়ারস অনেকটা নিচে নেমে গিয়েছিল। এখনো পর্যন্ত কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছিল নীল। আর এটাই প্রমাণ করতে চায় রায়চৌধুরীরা যে নীল যখন সিইও তখন কোম্পানির এই অবস্থা হলো। ও কেন কোনো ব্যাকআপ রাখেনি? কেন ওর কোনো স্ট্র্যাটেজি ছিল না? মার্কেটের এই অবস্থা দেখে নীলের মাথা কাজ করছিল না। এখন ওর কি করা উচিত? এখন কোন ওষুধটা খেলে মার্কেট স্টেবিলাইজ হয়ে যাবে? কিন্তু না, এরকম তো কোনো ওষুধই নেই। ঠিক সেই সময় হঠাৎ করে নীলের ফোনটা বেজে উঠল। হ্যাঁ অবন্তিকা, বলো, কোনো দরকার আছে? ফোনটা তুলেই বলল নীল। নীল, তুমি কি জানো দেবুশঙ্কর জেল থেকে পালিয়ে গেছে? এখন আমাদের আরো সাবধান থাকতে হবে, না হয় ও আমাদের প্রাণে মেরে ফেলবে। না, আমি কিভাবে জানবো? তাহলে আমাদের এখন কি করা উচিত? শালিনীর বাড়ির ঘটনা অবন্তিকাকে জানালো না নীল। যদিও আমরা তল্লাশি চালাচ্ছি আর গোটা শহরে নোটিশ জারি করে দেওয়া হয়েছে, সকলকে সাবধান থাকতে বলা হয়েছে, তবে আমার মনে হয় না দেবু শহরবাসীর কোনো ক্ষতি করবে। ওর শত্রুতা আমাদের সঙ্গে। আমরা ওর ক্ষতি করেছি, বিশেষ করে তুমি, কারণ তোমার জন্যই দেবু আর ওর গ্যাংয়ের মেম্বাররা গ্রেপ্তার হয়েছিল। অবন্তিকার কথা শুনে শালিনীর বাড়ির ঘটনাগুলো মনে পড়ে গেল নীলের। নকল অ্যান্টিডোট বানিয়ে দিতেই দেবু কিভাবে নীলের পায়ে পড়ে গিয়েছিল, সেই সব ঘটনা ওর চোখে ভেসে উঠল। নিজের উপর খুব প্রাউড ফিল করলো নীল। কয়েক মুহূর্তের জন্য তো শেয়ার মার্কেটের কথা ভুলেই গিয়েছিল। 1 ঘন্টার মধ্যে এবিবি ব্যাংকের সামনে চলে এসো। এটা কোনো ছেলে খেলা নয়। তোমার সঙ্গে দেখা করে তোমাকে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। দেরি করো না। একথা বলেই ফোনটা কেটে দিল অবন্তিকা। নীলকে কিছু বলার সুযোগই দিল না।
ঠিক সেই সময় নীলের কেবিনে ঢুকে নন্দিতা বলল, স্যার, হায়ার ম্যানেজমেন্টের পুরো স্টাফ আপনার জন্য কনফারেন্স রুমে অপেক্ষা করছে। মাথা নাড়িয়ে চেয়ারের উপর রাখা ব্লেজারটা পরে নিল নীল, তারপর কেবিনের বাইরে বেরিয়ে গেল। রায়চৌধুরী গ্রুপের সিইও হিসেবে জয়েন করার পর এই প্রথম কোনো হাই লেভেল মিটিং অ্যাটেন্ড করতে চলেছে নীল। স্যার, আমরা এখন কি করব? হায়ার ম্যানেজমেন্টের একজন স্টাফ মেম্বার জিজ্ঞেস করলো নীলকে। স্যার, এভাবে তো কোনো লাভ হচ্ছে না, উল্টে লোকসান হচ্ছে। স্যার, আমার মনে হয় যেমন চলছে তেমনই চলতে দেওয়া উচিত। আগ বাড়িয়ে আর ইনভেস্টমেন্ট করা ঠিক হবে না। নিজের সব শক্তি দেখিয়ে লাভ নেই, শক্তি বাঁচিয়ে রাখতে হবে। চেয়ারে বসে সকলের কথা শুনছিল নীল। তোমরা চিন্তা করো না, আমাকে আমার মতো কাজ করতে দাও। ওই 3 এমপ্লয়ির দিকে তাকিয়ে বলল নীল, স্যার, আমি রিকোয়েস্ট করছি, আখেরে লাভ কিছুই হবে না। আমরা আর এই বিষয়ে লড়াই করতে পারছি না। এক মধ্যবয়স্ক লোক গলা নিচু করে বলল। রায়চৌধুরী পরিবার তোমাদের কত টাকা করে দিয়েছে? শান্তভাবে বলল নীল। নীলের কথা শুনে ওই মিটিং রুমে সবাই চুপ করে গেল। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নীল বলল, আমি তোমাদের একটা কথা বলতে চাই। এখানে যারা মনে করছো যে আমরা হেরে যাব, তারা এখান থেকে চলে যেতে পারে। নীলের চোখে মুখে ভয়ের লেশমাত্রও ছিল না। রায়চৌধুরী পরিবারকে যেন কোনো পাত্তাই দিচ্ছিল না। এটা দেখে সবাই খুব অবাক হয়ে গেল, কারণ রায়চৌধুরী পরিবারের সঙ্গে ঝামেলা করা কোনো ছোটখাটো বিষয় নয়। আমরা কেন পিছনে পড়ে থাকবো? আমরা কি কোনো ভুল করেছি নাকি? কলকাতা শহরের ইকোনমি ডিস্ট্রয় করার অধিকার রায়চৌধুরী পরিবারকে কে দিয়েছে? ওরা কি মনে করে এই শহর ওদের ইশারায় নাচবে? এত অহংকার কিসের? এই শহরে ছোট থেকে বড় সব রকমের বিজনেস রয়েছে। একজন সবজি বিক্রেতা থেকে শুরু করে কারখানার মালিক, সবাই বিজনেসম্যান। মার্কেটে সকলের টাকা আছে, আর সেই টাকায় সকলের অধিকার আছে। সকলের অধিকার কেড়ে নেওয়ার সাহস ওদের কে দিয়েছে? নীলের বক্তব্য শুনে সকলের মুখ হাঁ হয়ে গেল। সিইও হিসাবে প্রথম মিটিংয়েই বাজিমাত করে দিয়েছিল নীল। নীলের এই স্পিচের পর এরা কি একজোট হয়ে কাজ করবে? এবার কি জিতে যাবে নীল? কলকাতা শহরের সমস্ত ব্যবসাকে এই অবস্থা থেকে বের করতে পারবে নীল? ওদিকে অবন্তিকা কেন ডেকেছে ওকে? সেন পরিবার আদ্রিতা থেকে কি ওর শেয়ার্স নিয়ে নেবে এবার? চারিদিকে সব জায়গায় যে সমস্যা চলছে, একা হাতে নীল কি সামলাতে পারবে? দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করেন। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন।